আজকের লেকচারে আমরা শুরু করব সাইক্লোমেট্রিক কমপ্লেক্সিটি কিভাবে বার করতে হয়। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ একটা ইম্পর্টেন্ট পোর্শন তোমরা ধরতে পারো। এরকম ধরনের প্রশ্ন কিন্তু ইউনিভার্সিটি লেভেল এক্সামিনেশনে কিন্তু অনন্তকাল ধরে কিন্তু দিয়ে এসছে। কনসেপ্টটা কি, সাইক্লোমেট্রিক কনসেপ্টটা একদম বাংলা ভাষায় একদম তোমাদের যদি ক্লিয়ার করি, এক কথায় বলতে এটা কি বোঝাতে চেয়েছে সেটাকে প্রথমে আগে আমরা নোট ডাউন করব, তারপর আমরা গো থ্রু করবো এর থিওরিটিক্যাল অ্যাসপেক্টে, এবং তারপর কিছু প্রবলেমসও আমরা সলভ করে দেখব কি করে সাইক্লোমেট্রিক কমপ্লেক্সিটি বার করতে হয়। আমার গত প্লেলিস্টে, গত লেকচারস গুলোতে যেগুলো প্লেলিস্টে অ্যাভেলেবেল রয়েছে, সেখানে আমরা কোকো মডেলের বেসিক বৃত্তান্তগুলো আমরা দেখে নিয়েছি উইথ দ্য নিউমেরিক্যালস কনসেপ্ট। যারা এখনো দেখোনি ওই কনসেপ্টগুলো কি একবার দেখতে পারো, ততটাই ইম্পর্টেন্ট যতটা তোমার সাইক্লোমেট্রিক কমপ্লেক্সিটিটা ইম্পর্টেন্ট। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং পোর্শনে ওটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট। যাই হোক, কি বলছে আমাদের সাইক্লোমেট্রিক কমপ্লেক্সিটি, এটা একটা ওয়ান কাইন্ড অফ আ সফটওয়্যার ম্যাট্রিক্স। এই সফটওয়্যার ম্যাট্রিক্স কথাটার মানে কি? ম্যাট্রিক্স কথাটার মানে হচ্ছে আমরা যখনই কোনো সফটওয়্যার তৈরি করি কিছু আমাদের প্যারামিটারস মেনটেন করতে হয়, কিছু আমাদের চেকস মার্ক মেনটেন করতে হয়, যে আমাদের স্ট্যান্ডার্ডটা বলতে পারো, ওয়ান কাইন্ড অফ আ স্ট্যান্ডার্ড মেনটেন করছে যে সফটওয়্যারটা কতটা ভালো আমরা বানাচ্ছি। এটাকেই ওয়ান কাইন্ড অফ আ সফটওয়্যার ম্যাট্রিক্স বলে কিন্তু আমরা জানি। যে কোনো জায়গায় আমরা যখন বেসিক সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং পড়ি সব জায়গায় কিন্তু আমরা এই ম্যাট্রিক্স টার্মটা ইউজ করেছি। ম্যাট্রিক্স মানে ভাববে না 2D অ্যারে, ম্যাট্রিক্স ওয়ান কাইন্ড অফ একটা তোমরা স্ট্যান্ডার্ড মেনটেন করে চলছে, এইভাবে তোমরা জিনিসটাকে ভাবতে পারো। সাইক্লোমেট্রিক কমপ্লেক্সিটি কি জিনিস? সাইক্লোমেট্রিক কমপ্লেক্সিটি যদি আমি কথাটা বলি, কিছুই না, ফ্লো, কন্ট্রোল ফ্লো। এই কথাটার মানে কি? প্রোগ্রামের কন্ট্রোল ফ্লো। দেখতে পাচ্ছ কমপ্লেক্সিটি অফ দ্য প্রোগ্রাম কন্ট্রোল ফ্লো। বেসিক কন্ট্রোল ফ্লো কথাটা বলতে গেলে তলায় আমি একটা ছবি রেখেছি, ছবি দিয়ে দেখলে বুঝতে পারবে। দেখো লাইন নাম্বার 1, আশা করি ছবিটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, না হলে একটু বড় করে দিচ্ছি। এখন হয়তো পুরো ক্লিয়ারলি দেখতে পাচ্ছ যে একটা ওয়াইল লুপ লেখা আছে। বেসিক সিতে একটা আমি লুপ রেখেছি, মানে সি এর সিনট্যাক্স রেখেছি এখানে, দেখলে বুঝতে পারছো। ওয়াইল এক্স যদি তোমার 100 এর থেকে ছোট হয়, তাহলে আমি এখানে ইফ এর কন্ডিশন রেখেছি, ইফ এ অফ এক্স মড 2। ধরে না একটা হাইপোথেটিক্যাল কোড, এখানে এই কোডটার কোনো মানে হবে কিনা আমি সেটা তোমাদের বলছি না, জাস্ট একটা কনসেপ্টটা বোঝানোর জন্য আমি একটা কিছু লাইনস অফ কোড লিখে রেখেছি যে তোমরা সাইক্লোমেট্রিক কমপ্লেক্সিটিটা বুঝতে পারো। এখানে একটা ইফের একটা গল্প রয়েছে, ইফের বিনিময়ে একটা এলস এর গল্প রয়েছে, তার সাথে একটা সুইচ কেস রয়েছে। এগুলো সবই কিন্তু আমার ওয়াইল লুপের মধ্যে রয়েছে। তারপর গিয়ে আমাদের ওয়াইল ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট যেটা হয়, ওয়াইল লুপটা এই জায়গাটা শেষ হয়ে যাচ্ছে, আর লাস্টে গিয়ে এই ওয়াইল লুপের বাইরে এসে একটা আমি ওয়ান কাইন্ড অফ বুলিয়ান ভ্যারিয়েবল, যেটা কিনা p = 2 হিসাবে রেখেছি। ঠিক আছে, তো যাই হোক, এটা একটা ওয়ান কাইন্ড অফ সিম্পল একটা কোডের কনসেপ্ট আমি বলেছি। এর বিনিময়ে তোমাদের এরকম কোড থেকে এরকম একটা কন্ট্রোল ফ্লো গ্রাফ তোমাদের বানাতে হবে। এটাকে কি বলা হয়? কন্ট্রোল ফ্লো গ্রাফ। কিভাবে বানিয়েছি দেখলে বুঝতে পারবে। দেখলে দেখো, এই 1 নম্বর লাইনটাকে এই পাশে দেখো নাম্বারিং করেছি। দেখো 1 নম্বর লাইনটা সেই ওয়াইল লুপের কথা বলেছে। তো ওয়াইল লুপে ঢুকলো, ভালো কথা। কখন ঢুকবে? যদি ট্রু হয়। আর ফলস হলে কোথায় চলে যাবে? এখান থেকে বাইরে। এই যে যদি এখানে ফলস হয় তাহলে কিন্তু বাইরে তোমার এই জায়গাটা চলে যাবে। খুব যদি ভুল না বলি, তাহলে এখানে ফলস হলে তোমার বাইরে এই 11 নম্বর লাইনটা কিন্তু এক্সিকিউশন হবে। ভালো কথা। ঢুকেই কিন্তু একটা ইফের গল্প। দেখো 2 নম্বর লাইনে একটা ইফের গল্প রয়েছে। এখানে 2 নম্বর লাইনটা কি? ইফেরও দুটো হাত হতে পারে, একটা হতে পারে ট্রু হতে পারে, একটা হতে পারে ফলস হতে পারে। ট্রু হলে এই 3 নম্বর লাইনটা এক্সিকিউট করবে। খুব ভালো করে দেখো, 3 নম্বর লাইনে প্যারিটি = 0 রেখেছি। আর না হলে 4 নম্বর লাইনে কি করবে? যদি ফলস হয় তাহলে 4 নম্বর লাইন এক্সিকিউট করবে না, এলস এর পোর্শনটা প্যারিটি = 1। কি করেছি সেটা ইম্পর্টেন্ট না। হয়ে যাওয়ার পর দুটো মার্জ হয়ে আমাদের 5 নম্বর যে সিনট্যাক্সটাই বা 6 নম্বর সিনট্যাক্সটা ওয়ান কাইন্ড অফ একটা সবসময় লিভ, যখনই দুটো ঠিক থেকে দুটো ট্রু ফলস এর পর একটা জায়গায় মার্জ হয়। বেসিক গল্প। তো মার্জ হয়ে এই জায়গাটা রয়েছে। এবার তারপর আমাদের নেক্সট সেন্টেন্সে কি আছে? 6 নম্বর সেন্টেন্সে বা লাইন অফ কোডে কি লেখা রয়েছে? আমাদের সুইচ কেস দেওয়া রয়েছে। সুইচের 3টে ক্যাটাগরি আছে, কেস 0, কেস 1 আর ডিফল্ট। তো 3টে ক্যাটাগরি দেখো রয়েছে। এটা হচ্ছে কেস 0 এর জন্য হিসাব মতন, কেস 1 এটা হচ্ছে ডিফল্ট। তো যেটা ট্রু হবে সেই পোর্শনে এক্সিকিউশন হবে। তাহলে 7 নম্বর, 8 নম্বর, 9 নম্বর লাইন ওইভাবে আসছে। 7 নম্বর হচ্ছে তোমার প্রিন্টের, এখানে একটা সিম্পল প্রিন্টিং করছে যে অড, ইভেন এরকম রয়েছে, বা আনএক্সপেক্টেড এরকম 3টে লাইন এক্সিকিউশন হচ্ছে। তারপর গিয়ে আবার জুড়ে কোথায় যাচ্ছে? এই 10 নম্বর লাইনে গিয়ে জুড়ছে। আলটিমেটলি 10 নম্বর লাইনে কি হচ্ছে? ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট, যেটা আমি এখানে লিখেছি ইনক্রিমেন্ট x++ হওয়ার পর আবার কোথায় যাবে? যেহেতু ওয়াইল লুপ, আবার ঘুরে কিন্তু 1 নম্বরে চলে যাচ্ছে। আবার চেক হচ্ছে
ট্রু হবে কি ফলস হবে, ফলস হলে বেরিয়ে যাবে, ট্রু হলে আবার সেম কাজটা করবে। তো এরকম ধরনের কোড থেকে একটা তোমাকে কন্ট্রোল ফ্লো গ্রাফ বার করতে হবে। এই কন্ট্রোল ফ্লো গ্রাফ থেকে আমরা কি বার করব, সাইক্লোমেট্রিক কমপ্লেক্সিটি কিন্তু বার করব। কিভাবে বার করব তার পরে প্রসিডিওর দেখবো, এখনই দেখবো না, আমরা শুরু করেছি লেকচারটা। এখন প্রথমে বুঝলাম যে একটা কোড যদি তোমাদের এরকম দেওয়া হয় তো সেই হিসাবে তোমরা কিভাবে একটা কন্ট্রোল ফ্লো গ্রাফ, কন্ট্রোল ফ্লো গ্রাফের কথাটা কি, যে প্রোগ্রামের কন্ট্রোল কোন কোন দিক দিয়ে যাচ্ছে। এখানে প্রোগ্রামের দুটো কন্ট্রোল তুমি দেখতে পাচ্ছ, কত ধরনের কন্ট্রোল হতে পারে। এক হতে পারে তুমি 1 থেকে গিয়ে 3 থেকে গিয়ে 5 থেকে গিয়ে 7 থেকে গিয়ে 10 থেকে গিয়ে আবার 1-এ গেলে, এই একটা কন্ট্রোল হতে পারে। আমি যদি সিম্পল বলি তাহলে আমি পাশে লিখছি 1 থেকে গিয়ে 2 থেকে গিয়ে 3 থেকে, আমি পয়েন্টগুলো মোড়গুলো বলছি, 5 থেকে গিয়ে 6 থেকে গিয়ে, তারপর তোমার এখানে 7 থেকে গিয়ে 10 থেকে গিয়ে আবার তোমার 1 হতে পারে, এটা একটা কন্ট্রোল ফ্লো হতে পারে। বা হতে পারে তোমার 1 থেকে গিয়ে 2 থেকে গিয়ে 4, এরকম 1 থেকে 2 থেকে 4, 5 থেকে 7 হতে পারে, বা 8 হতে পারে, 8 থেকে 10, এরকম তোমাদের কতগুলো মানে রাস্তা হতে পারে। কন্ট্রোল ফ্লোকে আরো সিম্পল ভাষায় যদি ভাবো, কতগুলো রাস্তা তোমার পসিবিলিটি আছে প্রোগ্রামের একদম শুরু থেকে শেষ অবধি যাওয়ার। এক হতে পারে তোমার 1 থেকে একদম ডাইরেক্ট 11 হয়ে যেতে পারে, এক্সিট হতে পারে, এই একটা কন্ট্রোল আছে তোমার, ফ্লো অফ গ্রাফ বলতে পারো। প্রোগ্রাম কিভাবে তোমার এগাচ্ছে, কোন কোন রাস্তা দিয়ে প্রোগ্রামের সিকোয়েন্স যাচ্ছে, এটাকে ওয়ান কাইন্ড অফ আমরা বলতে পারি কন্ট্রোল ফ্লো গ্রাফ। এই কন্ট্রোল ফ্লো গ্রাফটা তোমাদের কিন্তু কোড দেখে ডিজাইন করা শিখতে হবে। কেন কি পরীক্ষা হয়তো তোমাদের একটা ছোট বিট অফ কোড দিতে পারে, সেখান থেকে তোমাদের কন্ট্রোল ফ্লো গ্রাফ বাড়াতে হবে, সেখান থেকে তোমাদের সাইক্লোমেট্রিক কমপ্লেক্সিটি বার করতে হবে। সিম্পল কথাই বললাম। যদি এবার দেখে নাও, অনেক সময় অনেক ইউনিভার্সিটিতে, এটা ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি ভ্যারি করে, অনেক ইউনিভার্সিটিতে এরকম হতে পারে যে তোমাদের এই গ্রাফটা দিয়ে দিল, তোমাদের বার করতে হলো সাইক্লোমেট্রিক কমপ্লেক্সিটি, তার জন্য হয়তো 1 থেকে 2 নম্বরের প্রশ্ন হবে। কেন গ্রাফ তোমার কাছে চলে আসলে সেখান থেকে কমপ্লেক্সিটি মানে সাইক্লোমেট্রিক কমপ্লেক্সিটি বার করতে খুব একটা কিন্তু খাটনির বিষয় না, প্রথমেই বলি। তো আমাদের মেজরলি যেসব যারা ক্যালকাটা ইউনিভার্সিটি, WBUT মেজর যারা বড় বড় ইউনিভার্সিটি মোটামুটিতে কিন্তু এরকম আমাদের কিন্তু কোড দিয়ে দেওয়া হবে। কোড থেকে প্রথমে এই গ্রাফটাকে রেডি করতে হবে, ঠিক আছে। এই গ্রাফ রেডি করার পর তারপর গিয়ে তোমরা কিন্তু কমপ্লেক্সিটিটাকে ফাইনালি অ্যান্সার লিখবে, ঠিক আছে। আমি পরবর্তীকালে বলবো যে কিভাবে গ্রাফ থেকে সাইক্লোমেট্রিক কমপ্লেক্সিটি বাড়া করতে হবে, একদম বলবো, চিন্তার বিষয় নেই। বাট এখন বুঝে নাও যে আমাদের কন্ট্রোল ফ্লো গ্রাফটা কি জিনিস, তাহলে প্রোগ্রামের সিকোয়েন্স কিভাবে আমাদের এগাচ্ছে সেই হিসাবে কিন্তু আমাদের কন্ট্রোল ফ্লো গ্রাফ আমরা ওইভাবে কিন্তু ডিজাইন করতে পারি। তো সেই সূত্রে বুঝতে পারলে কমপ্লেক্সিটি অফ দ্য প্রোগ্রাম ফ্লো বাই কাউন্টিং দ্য নাম্বার অফ লিনিয়ার ইন্ডিপেন্ডেন্ট পাথ থ্রু দ্য সোর্স কোড। কতগুলো মানে অ্যাকচুয়ালি ডেফিনেশন ওয়াইজ যদি বলা হয় 1 নম্বর কি 2 নম্বরে দেয়, সাইক্লোমেট্রিক কমপ্লেক্সিটি কিছুই না, একটা সফটওয়্যার ম্যাট্রিক্স, মানে একটা স্ট্যান্ডার্ড মেনটেন করে চলে যেখানে আমরা কাউন্ট করতে পারি কতগুলো লিনিয়ার ইন্ডিপেন্ডেন্ট পাথ আছে। যদি এই প্রোগ্রামে তুমি যদি ভাবো কতগুলো লিনিয়ার ইন্ডিপেন্ডেন্ট পাথ, যেটা বললাম এটা একটা পাথ হতে পারে 1 থেকে 2 থেকে 3 থেকে 5 থেকে 6 থেকে শুরু করে 7 10 তারপরে 1, এটা একটা পাথ হতে পারে। আর একটা পাথের কথাও বললাম আমি 1 2 তারপরে 4 থেকে ঘুরে যেতে, মানে ফলস হয়েছে এই জায়গাটা 4 5 6 তারপরে হচ্ছে 8 10 এইভাবে ঘুরে যেতে পারে, এরকম একটা পাথ হতে পারে, এরকম একটা পাথ হতে পারে, এরকম অনেকগুলো পাথ কিন্তু তোমার হতে পারে। কি বললাম বুঝতে পেরেছো? এরকম অনেকগুলো পাথ, লিনিয়ার ইন্ডিপেন্ডেন্ট পাথ হতে পারে, ডিপেন্ড আপন দ্য কন্ডিশন, এরকম অনেকগুলো পাথ হতে পারে। তো এর মেজরলি কাজে কোথায় লাগে, সফটওয়্যার ইঞ্জিন যখন পড়ি টপিকটা কোথায় কাজে লাগে, ফার্স্ট অফ অল এটা তো ওয়ান কাইন্ড অফ ডিজাইন ফেজেই হয়। আমরা যখন সফটওয়্যার ডিজাইন করি তখনই এই সাইক্লোমেট্রিক কমপ্লেক্সিটিকে আমরা রেডি আপ করি, কিন্তু মেনলি এটা ডিপেন্ড করে আমাদের টেস্টিং ফেজে গিয়ে, যে একটা যখন প্রোগ্রামিং করব, মানে আমরা যখন আলটিমেট একটা সফটওয়্যার বানাবো, ডিজাইন করার পর আমাদের কি করতে হয়, কোডিং করতে হয়। এই কোডিং করার পর আমাদের কি করতে হয়, টেস্টিং করতে হয়, যেটা আমাদের বেসিক আমরা যখন সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেলে পড়েছি। এই টেস্টিং ফেজে গিয়ে কিন্তু আমাদের এই সাইক্লোমেট্রিক কমপ্লেক্সিটির অনেক গুরুত্বপূর্ণ রোল বলতে পারো। কারণ কি এইখান থেকে আমরা বুঝতে পারি কতগুলো পাথ হতে পারে, মানে কতগুলো টেস্ট কেসেস হতে পারে, যেটা আমাদের ট্রু দিয়ে যাচ্ছে কি ফলস দিয়ে যাচ্ছে, সুইচের 3টে কেসকে কভার করছে। তো এই সূত্রে আমাদের টেস্টিং পারপাসে কিন্তু এই সাইক্লোমেট্রিক কমপ্লেক্সিটি অনেক রকম কিন্তু আমাদের হেল্প করে। আমি তলায় নিডস এবং অবজেক্টিভ তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এখানে আমরা দেখবো যে মোটামুটি, তাহলে এখান থেকে আশা করি আমরা মোটামুটি একটা আইডিয়া পেয়ে গেছি যে আমাদের যে কোনো কোড থেকে আমাদের প্রথমে কি করতে হবে, আমাদের কন্ট্রোল ফ্লো গ্রাফ রেডি করতে হবে। কন্ট্রোল ফ্লো গ্রাফ রেডি করার পর কিন্তু আমরা কি করব, আমরা
সাইক্লোমেট্রিক কমপ্লেক্সিটির দিকে যাব। প্রথমে আমরা একটু থিওরি দেখবো, তারপর আমরা একদম এর অঙ্কটা মানে কি করে বার করতে হয় দেখবো। কেন কি থিওরি কেন বললাম, কারণ কি পরীক্ষার হলে শুধু এরকম দেবে না, শুধু কিন্তু অনেক সময় আমাদের থিওরিও লিখতে দিতে পারে, এর নিডস কোথায়, অবজেক্টিভ কি আছে, প্রসিডিওর কি আছে, ঠিক আছে, এইসব জিনিসপত্রগুলো কিন্তু মোটামুটি আমাদের কিন্তু ইউনিভার্সিটি লেভেলের এতে কিন্তু দিয়ে থাকে। তোমরা চাইলে এটার স্ক্রিনশট নিয়ে নেবে, স্ক্রিনশট নিয়ে বাড়িতে এটাকে উপরেই নোটস বানিয়ে তোমরা পরীক্ষায় কিন্তু লিখতে পারো। আমি একদম গুড টু গো করে কিন্তু এখানে রেখেছি, তোমাদের কিন্তু আর এর থেকে এক্সট্রা কোনো বই মেটেরিয়ালস কোনো কিছু তোমাদের লাগবে না। নিডসে কি বলছে, তিনখানা পয়েন্ট এখানে আমাদের রাখছি। যে ফার্স্ট বলছে নিডসে, এটা পয়েন্ট নাম্বার 1, পয়েন্ট নাম্বার 2 এবং পয়েন্ট নাম্বার, এখানে চারটে পয়েন্ট ধরে না আমি রেখেছি 3, এটা পয়েন্ট নাম্বার 4, চারটে নিডস রেখেছি। অ্যাক্সেস কোড, মেনটেনেবিলিটি অ্যান্ড রিডেবিলিটি, এই কথাটাই, এই যে আমরা যে যখন আমরা এই সাইক্লোমেট্রিক কমপ্লেক্সিটির কথাতে যে কন্ট্রোল ফ্লো গ্রাফটা বানাই, সেখান থেকে আমাদের মেনটেন এবং রিড দুটো কিন্তু খুব ইজি হয়ে যায়। কেন মেনটেন, দেখো আমরা একটা ফ্লো পেয়ে যাচ্ছি, চোখে একটা আগাছ পেয়ে যাচ্ছে যে কত দূর এটা যেতে পারে, তার রাস্তা কি কি হতে পারে। তো পড়ার ক্ষেত্রে কোডটাকে যখন আমরা গো থ্রু করি, সেটাও আমাদের অনেকটা ইজি হয়ে যায়। আইডেন্টিফাই পোটেনশিয়াল এরার, এরিয়া অফ হাই রিস্ক, এটা অলরেডি বলেছি মেইনলি টেস্টিং ফেজে কাজ লাগে। তাহলে আমরা কি এরার ডিটেকশন ফেস করতে পারো, কোনো জায়গায় হাই রিস্ক হতে পারে কিনা, মানে রান টাইম এরার আসতে পারে কিনা, এইসব জিনিসপত্রগুলো কিন্তু আমরা এই কন্ট্রোল ফ্লো গ্রাফ থেকে কিন্তু আমরা রেডি করতে পারি, ঠিক আছে। ডিটারমাইনিং টেস্টিং এফোর্ট রিকোয়ার, এই যে গল্পটা আমি বললাম, সবসময় এটা কোথায় কাজে লাগবে, টেস্টিং ফেজে ম্যাক্সিমাম কাজে লাগে। তাহলে কতটা টেস্টিং দেওয়া দরকার, দেখো একটা গল্প ভাববে, যতগুলো লিনিয়ার ইন্ডিপেন্ডেন্ট পাথ হয়, যেরকম আমি এটা কথা বললাম, ওপরের যে কোডে ধরে নাও 7খানা এরকম লিনিয়ার ইন্ডিপেন্ডেন্ট পাথ আছে, তো তোমাদের 7খানা ভাবেই তোমাদের টেস্টিং করতে হবে, কিন্তু 7খানা রাস্তায় থাকতে হবে। এরকম না শুধু যেটা তোমার ট্রুথে শুধু এফেক্ট করে এরকম টেস্ট কেস নিয়ে টেস্ট করে গেলাম, ফলসটা করলাম না, এরকম করলে হবে না। তোমাদের সবগুলোকে মাথায় রেখে কিন্তু তোমাদের টেস্ট কেস ডিজাইন করা হয় এবং টেস্টিং করা হয়। তাহলে যতগুলো তোমার এরকম লিনিয়ার ইন্ডিপেন্ডেন্ট পাথ হয়, তত ভাবে তোমাদের টেস্টিং এফোর্ট কিন্তু তোমার দিতে হবে, কারণ সবগুলো ওয়ে তোমাকে চেক করে যেতে হবে। টেস্টিং মানেই এটা সবসময়, যেটা ধরো না একটা সিম্পল কথা বলছি, আর্মস্ট্রং এর প্রোগ্রাম করছি আমরা মোটামুটি জানো আর্মস্ট্রং কি প্রোগ্রাম, তো আর্মস্ট্রং হচ্ছে সবসময় চেক করি, হচ্ছে না সেটাও চেক করতে হবে, এখানে দুটোই অপশন ছিল। তো যতগুলো এরকম তোমার পাথ হবে, ততগুলো পাথ তোমার কিন্তু টেস্টিং এ চেক করে যেতে হবে যে ঠিকঠাক হচ্ছে কিনা, বুঝতে পেরেছো? এইগুলো হচ্ছে খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, এখান থেকে কিন্তু আমরা গো থ্রু করি। এইডস ইন রিফ্যাক্টরিং এফোর্ট টু সিম্পলিফাই কোড, এখান থেকে দেখে এই লাস্ট পয়েন্টে বলছে যে আমরা কোডটাকে কোনোভাবে সিম্পলিফিকেশনও করতে পারি, এই কন্ট্রোল ফ্লো গ্রাফ থেকে আরো যদি সিম্পলিফাই করা যেতে পারে, এত কমপ্লেক্স না করে আরো সিম্পলিফাই, এই জিনিসপত্রগুলো কিন্তু আমরা করতে পারি। এই জন্য এটা একটা আলটিমেট নিডস, এই যে আমাদের সাইক্লোমেট্রিক কমপ্লেক্সিটি যে বার করব, তার আগে যে গ্রাফটা তৈরি করলাম, এখান থেকে আমরা অনেক কিছু জিনিস পেলাম। সাইক্লোমেট্রিক কমপ্লেক্সিটি গ্রাফ তৈরি করা মানেই হচ্ছে ওয়ান কাইন্ড অফ আমরা সাইক্লোমেট্রিক কমপ্লেক্সিটির দিকে এগিয়ে চলছি। মানে এবার আমরা জাস্ট গুনে বলে দেবো যে কত আমাদের লিনিয়ার ইন্ডিপেন্ডেন্ট পাথ আছে, সেই গোনার টেকনিকটা আমি বোঝাবো, চোখে দিলে গুনতে পারবে না, টেকনিকটা আমি বলে দেবো। এবার হচ্ছে নেক্সট হচ্ছে অবজেক্টিভ কি আছে, বলছে কোয়ান্টিফাই দ্য কমপ্লেক্সিটি অফ দ্য প্রোগ্রাম অর ফাংশন। এখান থেকে দাঁড়িয়ে আমরা প্রোগ্রামের একটা কমপ্লেক্সিটি বুঝতে পারি, যে প্রোগ্রামটা কতটা কমপ্লেক্স, এই গ্রাফ থেকে আমরা একটা আইডিয়া কিন্তু পেয়ে যাই। দ্বিতীয় বলছে ফেসিলিটেট বেটার ডিসিশন মেকিং ইন সফটওয়্যার ডেভেলপমেন্ট। তো অবভিয়াসলি এইখানে যদি আমি এরকম একটা কন্ট্রোল ফ্লো পাথ পেয়ে যাই, যে আমাদের যে সিস্টেমটা কিরকম ভাবে এগাচ্ছে বলতে পারো, বা কোডটা কিভাবে এগাচ্ছে, সেখান থেকে আমরা কিন্তু একটা বেটার ডিসিশন বানাতে পারবো, মানে বেটার ডিসিশন নিতে পারবো যে কি হতে পারে, কিভাবে যাব, কোন দিক দিয়ে যাব, এই জিনিসপত্র কিন্তু এখান থেকে কিন্তু আমরা আইডেন্টিফাই করতে পারি এবং ডিসিশন এখান থেকে আমরা কিন্তু ওভারঅল মেক করতে পারি। এই হচ্ছে বেসিক গল্প। ইমপ্রুভ ওভারঅল কোড কোয়ালিটি অ্যান্ড আন্ডারস্ট্যান্ডেবিলিটি, মানে বেসিক কথায় কোডের কোয়ালিটিটাকে আমরা মেনটেন করতে পারবো। মানে আমরা যদি একটা হাতে যদি একটা হ্যান্ড অন আমাদের স্কেচ চলে আসে যে কিরকম ধরনের আমাদের ব্যাপারটা হতে পারে, সেখান থেকে আমরা কোডের কোয়ালিটিকে এনহ্যান্স করতে পারবো এবং কোডটাকে বুঝতেও কিন্তু আমাদের অনেক সুবিধা হবে। নেক্সট আমরা প্রসেস কিভাবে আমরা করব, তার একটা ওভারঅল ভিউ আমরা নেবো, কিভাবে প্রসেস করব জিনিসটাকে। তো মেনলি কোথায় এই জিনিসগুলো আমরা যে আমরা তৈরি করলাম, সাইক্লোমেট্রিক কমপ্লেক্সিটি হওয়ার আগে যে কন্ট্রোল ফ্লো গ্রাফটা তৈরি করলাম, তার গ্রাফটার কিছু বেসিক আমাদের লেভেল আন্ডারস্ট্যান্ডিং গুলো এখানে লেখা রয়েছে। যে আইডেন্টিফাই দ্য প্রোগ্রামস ডিসিশন পয়েন্ট, আমাদের আলটিমেটলি যে কোনো প্রোগ্রামের ডিসিশনস পয়েন্ট গুলোকে আমাদের
আইডেন্টিফাই করতে, মানে এটা এই যে প্রসেসটাকে বলা হয় কি করে আমরা কন্ট্রোল ফ্লো গ্রাফকে ডিজাইন করতে পারি। এই হচ্ছে সিম্পল বিষয়, আর কিছুই না। এই যে প্রসেসে মানে কি করে আমরা বানাবো একটা কন্ট্রোল ফ্লো গ্রাফ, এখান থেকে কিন্তু আমরা বুঝবো যে আমাদের কন্ট্রোল ফ্লো গ্রাফ কি করে আমাদের রেডি হবে। তো প্রথমে আমাদের কি করতে হবে, যেটা আমরা বললাম, যে কোনো প্রোগ্রামের বেসিক ইনপুট ফিনপুট নিয়ে আমরা ভাবি না, আমাদের আলটিমেটলি আমাদের ডিসিশন পয়েন্ট, যেখানে আমরা ধরে নাও যেটা ইফ হতে পারে, ওয়াইল হতে পারে, ফর স্টেটমেন্ট, এইসব কিন্তু সুইচ কেস, ডিসিশন পয়েন্ট গুলোকে কিন্তু আমাদের এখানে আইডেন্টিফাই করতে হয়। ক্যালকুলেট দ্য নাম্বার অফ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট পাথ বাই কাউন্টিং দ্য ডিসিশন পয়েন্ট অ্যান্ড অ্যাডিং ওয়ান। এটা হচ্ছে প্রসেসটা আমরা পরবর্তীকালে দেখবো। এরকম ভাবে ভাবতে পারো তোমরা, সাইক্লোমেট্রিক কমপ্লেক্স তোমরা এইভাবেও বার করতে পারো যে কতগুলো তোমাদের এরকম ডিসিশন পয়েন্ট আছে যেখান থেকে তোমাদের লিনিয়ার ইন্ডিপেন্ডেন্ট পাথ রেডি হচ্ছে, সেটাকে কাউন্ট করে তোমরা 1 দিয়ে যোগ করে দিলেও পাবে। কিন্তু আমি মনে করবো এটা খুব কমপ্লেক্স মেথড, আমি একদম ইজি মেথড যেখানে তোমরা চোখে দেখে উত্তর বার করতে পারবে সেটা আমি বলে দেবো, চিন্তার বিষয় নেই। এই যে ভ্যালুটা আমরা পেলাম, সেই ভ্যালুটা দিয়ে আমরা কি ইন্টারপ্রিট করতে পারি। এই যে বলছি সাইক্লোমেট্রিক কমপ্লেক্সিটি 4 হয় কি 5 হয় কি 6 হয়, এই যে ভ্যালুটা আমরা পাচ্ছি, এই ভ্যালুটা দিয়ে আমরা কি ভাবতে পারি সেটা কিন্তু এখান থেকে আমাদের জানতে হবে। যদি যে ইন্টারপ্রিট দ্য রেজাল্ট ভ্যালু যদি লো ভ্যালু হয়, তার মানে কি লোয়ার কমপ্লেক্সিটি ইজিয়ার টু মেনটেন অ্যান্ড টেস্ট। যদি সাইক্লোমেট্রিক কমপ্লেক্সিটির ভ্যালু যদি কম হয় বা ছোট হয় বলতে পারো, তাহলে এটা কিন্তু এখান থেকে একটা আইডিয়া পেয়ে যাচ্ছ যে এখানে আমাদের মেনটেন করা অনেক ইজি, টেস্টিং করা অনেক ইজি। আর যদি হাই ভ্যালু হয় তাহলে এটা হায়ার কমপ্লেক্স, লো ভ্যালু হলে আমাদের প্রোগ্রামটা লেস কমপ্লেক্স বলতে পারো। আর যদি হায়ার ভ্যালু হয় তাহলে কিন্তু আমাদের প্রোগ্রামটা হায়ার কমপ্লেক্সিটি আছে, মানে অনেকগুলো এরকম পাথ আছে, তো অবভিয়াসলি টেস্ট করাটাও অনেক ডিফিকাল্ট এবং ওটা আরো বেশি কিন্তু রিফ্যাক্টরিং বলতে পারো অনেক বেশি আমাদের মেনটেন করতেও কিন্তু কাজে লাগতে পারে। এই হচ্ছে বেসিক কথা। তাহলে একদম বেসিকতে একদম লেম্যানলি বুঝেছি আমরা, যত আমাদের কমপ্লেক্সিটি এই সাইক্লোমেট্রিক কমপ্লেক্সিটি কম হবে, মেনটেন টেস্টিং এর কোনো ব্যাপার না, ইজি। যদি বেশি হয় তাহলে মেনটেন টেস্টিং এ কিন্তু অনেকটা কিন্তু ডিফিকাল্ট হয়ে যায়। তো সেই সূত্রে গেলে এখান থেকে আমরা একটা ছবি দিয়ে বুঝবো, যে বললাম ইফ আর ইফ দেন এলস, যেটা আমি উপরেও দেখিয়েছি, এটা হচ্ছে ইফ এর কন্ডিশন। তাহলে বুঝতে পারছি এখানে আমরা নর্মালি ইফ লিখি, যদি ট্রু হয় তাহলে এই পোর্শন এক্সিকিউট হবে, ফলস হলে এই পোর্শন এক্সিকিউট হবে। তো এইভাবে আমরা ইফ এলস এর সাইক্লোমেট্রিক গ্রাফ রেডি করি। ডু আনটিল মানে যত পর্যন্ত, এটা হচ্ছে ডু আনটিল লুপের মতন, যেটা ডু ওয়াইল লুপ বলতে পারো, যতক্ষণ কন্ডিশন ট্রু থাকবে ততক্ষণ এই কাজটা হতেই থাকবে এইভাবে। ফলস হলে এখানে বেরিয়ে যাবে, গল্পটা এরকম ব্যাপার, ঠিক আছে। ডু ওয়াইলটাও একদম সেম, ওয়াইলে কন্ডিশন চেক করলাম, ট্রু হলে এখানে ঢুকবে, ফলস হলে ওয়াইলের বাইরে বেরিয়ে যাবে, একদম সিম্পল গল্প। নালে আলটিমেটলি কন্ডিশন স্যাটিসফাই হলে ঘুরতেই থাকবে নিজেদের মধ্যে। সুইচ কেসের এরকম গল্প হয় যে দেখতে পাচ্ছ, সুইচে ঢুকলে এটা হচ্ছে সুইচ স্টেটমেন্ট, এখানে তোমার কেসগুলো আছে, কেস 1 কেস 2 যতগুলো এরকম কেস আছে, ডট ডট করে ডিফল্ট কেস অব্দি, যা যেরকম কেস থাকবে সেরকম কেসের এই পয়েন্টগুলো এক্সিকিউশন হবে। লাইন নাম্বারিং করে নি অ্যাকচুয়ালি, যেটা উপরে করেছিলাম, লাইন নাম্বার করে আমরা সেই নাম্বারগুলো এখানে লিখি, মানে কোনো স্টেটমেন্ট লিখি না কোনোভাবে, লাইন নাম্বারগুলো লিখি আর আলটিমেটলি কি একটা জায়গায় গিয়ে মার্জ হয়। উপরটা আমি ভালো করে দেখিয়ে দিয়েছি, একটা জিনিস ভালো করে দেখালাম, যদি ওটা এখনো না বুঝো একবার ভিডিওটাকে রিভাইন্ড করে ওই জায়গাটা দেখো, একদম বুঝে যাবে। এই জায়গাটাতে পর ওখানে আমরা বললাম, একদম ভালো করে দেখলেই একদম পুরো ক্লিয়ার হয়ে যাবে। এই জায়গাটা ভালো করে বলে দিয়েছি আমি। এটা হচ্ছে ফর লুপ, ফরে দেখতে পাচ্ছ এই ধরলো, এই ইনিশিয়ালাইজ করলো, এখানে কন্ডিশন চেক হলো, যদি ফলস হয় এখান থেকে ধরে নাও বাইরে চলে যাবে, আমি এটা রাখলাম, ফলস হলে চলে যাবে, আর ট্রু হলে ভেতরে ঢুকবে, দিয়ে ওয়ার্কিং করবে, আর ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট করে আবার এখানে চলে যাবে। এইভাবে লুপটা চলতে থাকবে। গল্পটা হচ্ছে আমরা ফর কিন্তু সবসময় একই লাইনে লিখি, কিন্তু একই লাইনে লিখলে ওটা 3টে ডিফারেন্ট স্টেটমেন্ট কিন্তু মাথায় রাখবে। ফর একটা লাইনে লিখছি, বাট কিন্তু ওটা 3টে ডিফারেন্ট স্টেটমেন্ট থাকে, যেটা ইনিশিয়ালাইজ আমাদের হচ্ছে স্টপিং ক্রাইটেরিয়া বা এন্ডিং ক্রাইটেরিয়া, আর হচ্ছে ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট। তো 3টে ডিফারেন্ট স্টেটমেন্ট হিসেবে এইভাবে তুমি ফর লুপকে এই মানে সাইক্লোমেট্রিক কমপ্লেক্সিটি যখন বানাবে কন্ট্রোল ফ্লো গ্রাফটা তুমি এইভাবে ডিজাইন করে তোমরা, ঠিক আছে। ফলস পোর্শনটা ছিল না, আমি এখানে অ্যাড করে দিয়েছি, তো ফলস হলে কিন্তু আমাদের একটা স্টেটে চলে যাবে। তো এইভাবে আমাদের কিন্তু গ্রাফগুলোকে রেডি করতে হবে। গ্রাফ যদি রেডি না করতে পারো সাইক্লোমেট্রিক কমপ্লেক্সিটি কিন্তু বানাতে পারবে না, ঠিক আছে। এবার আমরা নেক্সট কি করে আমরা কম্পিউট করব, আমরা লাস্ট পোর্শনে চলে এসেছি, কি করে কম্পিউট করব সেটা আমরা কিন্তু এখান থেকে দেখবো। কি বলছে দেখতে পাচ্ছ, গিভেন দ্য কন্ট্রোল ফ্লো গ্রাফ জি অফ আ প্রোগ্রাম, ধরে নাও তোমাদের দেওয়া রয়েছে একটা যে কোনো প্রোগ্রামের একটা কন্ট্রোল ফ্লো গ্রাফ, দ্য সাইক্লোমেট্রিক কমপ্লেক্সিটি V of G as computed as, কিভাবে কম্পিউট করা যায়। এক হচ্ছে ফার্স্ট ফর্মুলা দিচ্ছে যে সাইক্লোমেট্রিক কমপ্লেক্সিটিকে আমাদের ছোটভাবে ডিফাইন করছি V of G,
ভি অফ জি হিসাবে আমরা ডিফাইন করছি যে সাইক্লোমেট্রিক কমপ্লেক্সিটি কিভাবে বার করবে, নাম্বার অফ এজ, ঠিক আছে, মাইনাস নাম্বার অফ ভার্টেক্স প্লাস 2। এটা কিন্তু ইম্পর্টেন্ট ফর্মুলা, এটা যে আমাদের প্লেনার গ্রাফেরও কিন্তু নাম্বার অফ রিজিয়ন বার করার এই ফর্মুলাটা আমরা ইউজ করেছি। যাদের একটু বেসিক নলেজ আছে গ্রাফ থিওরি, যেটা মনে পড়ছে, হয়তো করেছো তোমরা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার কোন একটা ইয়ারে করেছো, তখন যদি মনে পড়ে তাহলে বুঝতে পারবে এটা প্লেনার গ্রাফের কিন্তু অ্যাকচুয়ালি নাম্বার অফ রিজিয়ন বার করার ফর্মুলা। তো এটা ফর্মুলা দিয়ে বানাতে পারো, বা তার থেকে আরো ইজি হয়ে যাবে নেক্সট পয়েন্টটা, টোটাল নাম্বার অফ বাউন্ডেড এরিয়া প্লাস 1। এটাও দুটো ফর্মুলা আমি অ্যাকচুয়ালি বলে দিলাম, দুটো ফর্মুলা দিয়ে কিছু প্রবলেম সলভ করবো, এর পরে দুটো ক্লিয়ার হয়ে যাবে। একটা ফর্মুলা তাহলে কি বললাম, ই হচ্ছে নাম্বার অফ এজ, এন হচ্ছে নাম্বার অফ ভার্টিসেস, আর প্লাস 2, এইভাবে তুমি বার করতে পারো। তাহলে এটা কিন্তু গুনতে হবে, অতগুলো গোনা খুব ডিফিকাল্ট, নাম্বার অফ কতগুলো এজ কতগুলো ভার্টেক্স তার সঙ্গে 2 যোগ করবো, এটা অনেকটা ডিফিকাল্ট, দুটোই করে দেখাবো। আরেকটা ওয়ে হচ্ছে যে নাম্বার অফ বাউন্ডেড রিজিয়ন, কতগুলো বাউন্ডেড রিজিয়ন আছে গ্রাফের মধ্যে, এরকম ক্যালকুলেট করে নেবে কতগুলো এরকম বাউন্ডেড রিজিয়ন আছে, তার সাথে 1 যোগ করে দেবে। এই হচ্ছে ব্যাপার। এই বাউন্ডেড রিজিয়নকে একটা বলে দেওয়া হবে, এনি রিজিয়ন এনক্লোজ বাই নোড অ্যান্ড এজেস ক্যান বি কল অ্যাজ আ বাউন্ডেড, যেগুলো ঘেরাও রয়েছে। নোডস বলতে গেলে ভার্টেক্স কথা বলছে, ভার্টেক্স এবং এজ দিয়ে যেই সব এরিয়া বাউন্ড করে রাখা রয়েছে, মানে তার কোনো ফাঁকা নেই, ফাঁদ নেই বলতে পারো, ফাঁকা নেই, সেগুলোকে বাউন্ডেড এরিয়া বলতে পারো। এইভাবে কিন্তু তোমরা ভাবতে পারো। তো আমাদের মনে হয় এই ফর্মুলাটা খুবই ইজি, আমি করে দেখাবো প্রবলেমের উপর, তোমরা দেখলে বুঝতে পারবে যে টোটাল নাম্বার অফ বাউন্ডেড এরিয়া প্লাস 1 কি করে আমরা বার করতে পারবো। কিছু প্রবলেম যখন দেখবো ওখান থেকে একটা আইডিয়া কিন্তু আমাদের ক্লিয়ার হয়ে যাবে। The cyclometric complexity of a program can also be easily computed by computing number of decision statement of the program, যেটা উপরে আমরা দেখলাম কতগুলো ডিসিশন স্টেটমেন্ট আছে, সেগুলোকে আমরা যদি মাথায় রাখি, এটাও সেইভাবেও কিন্তু আমরা সাইক্লোমেট্রিক কমপ্লেক্সিটি আমরা বার করতে পারি। তাহলে দেখতে পাচ্ছি 3খানা ওয়ে আমাদের নর্মালি আছে, 1, এটা 2, এটা 3টে ওয়েতে আমরা বার করতে পারি। বাট আমি মনে করব তোমাদের পরীক্ষা হলে এরকম কোনো আমাদের মাথার দিব্যি দেবে না যে তোমরা এইভাবেই করো। তোমাদের বলবে যে একটা পিস অফ কোড থাকবে, সেখান থেকে তোমাদের কি করতে হবে, গ্রাফ বানাতে হবে। বললে দেখো পিস অফ কোড ধরে না এরকম দেওয়া রয়েছে, সেখান থেকে একটা গ্রাফ বানালে এইভাবে গ্রাফ হয়ে গেল, রেডি হয়ে গেল। গ্রাফের পর তোমরা কি করলে ওখান থেকে তোমাদের কমপ্লেক্সিটি বার করতে হবে, যেটা সাইক্লোমেট্রিক সিসি লিখলাম, সাইক্লোমেট্রিক কমপ্লেক্সিটি ওই গ্রাফ দেখে বার করতে হবে। তো সেই সূত্রে তোমরা যে কোনো পদ্ধতি ইউজ করতে পারো। অনেক লোক তো প্রোগ্রাম দেখেই বার করে যায়, তোমরা এখনো ওই জায়গায় হয়তো প্রফেশনাল হওনি, প্রথমবার জিনিসটা করছো। যখন দেখতে দেখতে তোমরা যখন প্রফেশনাল হয়ে যাবে, এই টপিকটার উপর যত প্রবলেম সলভ করবে, প্রফেশনাল হয়ে গেলে 10 ইয়ার্স সলভ করতে করতে প্রফেশনাল হয়ে যাওয়ার পর তোমরা দেখেই বলে দিতে পারো, গ্রাফ দরকার নেই, যে কতগুলো ডিসিশন পয়েন্ট আছে ততগুলো হচ্ছে, সেটাই হচ্ছে আমাদের কমপ্লেক্সিটি তোমরা বলতে পারো। এই হচ্ছে বেসিক গল্প। তো আমরা একটা প্রবলেম করব যেখানে আমরা মোটামুটি এই ফর্মুলাস গুলোকে ফেলে আমরা দেখবো যে কিভাবে বার করছি। চলে আসি, দেখবো একবার। তো প্রথম আমরা এই গ্রাফটার উপর আমরা ধরে নিলাম যে আমাদের যে কোডটা দেওয়া রয়েছে সেখান থেকে আমরা গ্রাফে কনভার্ট করে নিয়েছি। কিভাবে করবো সেটা একদম বিগিনিং এ বলে দিয়েছি আমি। যদি মনে হয় আরেকবার দেখতে হয়, তোমরা একবার রিভাইন্ড করে জিনিসটা দেখতে পারো, কোনো অসুবিধা নেই। তো সেই সূত্রে দাঁড়িয়ে যে আমরা একটা ধরে নিলাম যে আমাদের একটা পিস অফ কোড থেকে আমাদের একটা এরকম কন্ট্রোল ফ্লো গ্রাফ আমাদের রেডি করে দেওয়া রয়েছে। এখান থেকে আমরা কি করব, আমরা এখানে সাইক্লোমেট্রিক কমপ্লেক্সিটি এখান থেকে আমরা বার করব। তো প্রথমে আমাদের বলেছিল ফার্স্ট ফর্মুলা কি ছিল, যে নাম্বার অফ এজ প্লাস ভার্টেক্স যেটা আছে -2 আমরা এইভাবে কিন্তু বার করতে পারি। সরি, আমি যদি ফর্মুলাটা মানে একটু ভুল লিখলাম, এটা হবে নাম্বার অফ, প্লাস হবে না, উল্টো লিখে দিয়েছি, দেখতে পাচ্ছ, নাম্বার অফ এজ মাইনাস ভার্টেক্স প্লাস 2। তাহলে এই জায়গাটা একটু ক্লিয়ার করে দিই। এই হচ্ছে ফার্স্ট ফর্মুলাটা, এজ মাইনাস ভার্টেক্স প্লাস 2, মাথায় রাখবে। তো এখান থেকে আমরা বার করি, তাহলে গ্রাফ থেকে কতগুলো আগে মানতে হবে, কতগুলো এজ আছে। তাহলে কোনো দেখো এই একটা এজ মানে 1 2 এরকম ভাবে গুনছি আমি, 3, এটা 4 5 6 7 8 9 10 11 খানা কিন্তু আমাদের এজ আছে। তাহলে 11 রেখো। দেখো যত কমপ্লেক্স গ্রাফ হবে গোনা কিন্তু ততটা ডিফিকাল্ট হয়ে যাবে। এবার কি গুনবে, কতগুলো ভার্টেক্স আছে, তুমি ভার্টেক্স গুলোকে এরকম সার্কেল করো। এখানে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা, এখানে 9টা কিন্তু তোমার ভার্টেক্স আছে। ভালো কথা, এখানে ভার্টেক্স 9 লেখো, প্লাস 2 লেখো। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করো, তাহলে 11 মাইনাস 9 হচ্ছে, এখানে কত হলো, 2 প্লাস 2 হয়ে গেল, তোমার অ্যান্সার হয়ে গেল 4 হয়ে গেল। তাহলে আমরা এই ফর্মুলা দিয়ে বার করলাম। এবার এটা ক্লিয়ার করে এবার নেক্সট ফর্মুলায় চলে যাব। নেক্সট ফর্মুলা কি বলেছিলাম, নাম্বার অফ যে ইনার রিজিয়ন বলতে পারো বা এনক্লোজ রিজিয়ন প্লাস 1,
বাউন্ডেড রিজিয়ন, তাহলে বাউন্ডেড বলবো কোনগুলো? এটা যে বাউন্ডেড, দেখো এটা একটা বাউন্ডেড, দেখো ঘেরাও জায়গা, এটা একটা ঘেরাও জায়গা, দেখো এটা একটা ঘেরাও জায়গা, যেগুলো ঘেরাও জায়গা সেগুলোকে ভাবো কতগুলো ঘেরাও জায়গা আছে এখানে। দুটো ঘেরাও জায়গা, এটা 1 নম্বর ঘেরাও জায়গা, এটা 2 নম্বর ঘেরাও জায়গা, আর 3 নম্বর ঘেরাও জায়গাটা কোনটা? দেখো এইটা কিন্তু ঘেরাও জায়গা। এগুলো হচ্ছে আমাদের মানে একদম ইন্টারনাল রিজিয়ন বলতে পারো, বা আমাদের বাউন্ডেড রিজিয়নও বলতে পারো। এটা 3 নম্বর ঘেরাও জায়গা। আর এটা কিন্তু দেখো ঘেরাও না, এটা কিন্তু খালি, মানে জল কিন্তু এখান থেকে গড়িয়ে বেরিয়ে যাবে, তো এটা খালি জায়গা, তো আমরা এটা ধরবো না। তিনটে তোমাদের ঘেরাও জায়গা বা বাউন্ডেড রিজিয়ন বলতে পারো আছে এই গ্রাফে। তাহলে 3+1 বলেছিলাম, ফর্মুলা হচ্ছে নাম্বার অফ বাউন্ডেড রিজিয়ন +1, দেখো 4 কিন্তু অ্যান্সার চলে আসছে। কি সুন্দর বিউটি, এটাই হচ্ছে বিউটি গল্প বলতে পারো। তো এইভাবে কিন্তু আমাদের গল্প কিন্তু চলে আসবে। কিভাবে আমাদের গল্পটা আসছে, দুটো ফর্মুলা বেসিসে আমি বলে দিলাম। এবার আরেকটা গল্প ছিল যে আমাদের কতগুলো ডিসিশন পয়েন্টস আছে, সেটা দিয়েও আমরা বার করতে পারি। এবার ভালো করে যদি কোডটা দেখো, আমি আবার ক্লিয়ার করছি। এই যে গ্রাফটা দেখে তোমরা কি ভাবতে পারছো যে কতগুলো ডিসিশন পয়েন্ট? দেখো ডিসিশন পয়েন্ট মানে এখান থেকে দুটো রাস্তা বেরিয়েছে, দুটো বা মোর দ্যান দুটো রাস্তা। দেখো এখান থেকে একটা দুটো রাস্তা বেরিয়েছে, এরকম একটা গল্প আছে, ভালো কথা। এখান থেকে তোমার দুটো রাস্তা বেরিয়েছে, ভালো কথা। এই যে দুটো রাস্তা বেরিয়ে যাওয়া মানে এই একটা রাস্তা গেলে, এটা কিন্তু ডিসিশন পয়েন্টের আরে এখানে যাচ্ছে, বুঝতে পেরেছো? তাহলে এইটা একটা ডিসিশন পয়েন্ট, এটা একটা ডিসিশন পয়েন্ট হয়ে গেল, দুটো রাস্তা বেরিয়েছে। এইবার ভালো করে দেখো, এটা ওয়ান কাইন্ড অফ লুপের গল্প, ভাবলে বুঝতে পারবে। দেখো 1টা কেন, যদি ট্রু হয় ঢুকবে, আর যদি ফলস হয় তাহলে বেরিয়ে দেখো 11 চলে যাবে। তাহলে এটা একটা ডিসিশন পয়েন্ট কিন্তু, ঠিক আছে? দেখো গ্রাফ দেখেই বুঝতে হবে কোনগুলো ডিসিশন পয়েন্ট। তাহলে এটাও কিন্তু একটা ডিসিশন পয়েন্ট। তাহলে কতগুলো ডিসিশন পয়েন্ট পেলাম? এই একটা পেয়ে গেলাম, এই একটা পেয়ে গেলাম, এই একটা ডিসিশন পয়েন্ট পেলাম, 3টে ডিসিশন পয়েন্ট পেয়ে গেছি আমি। তাহলে নাম্বার অফ ডিসিশন পয়েন্ট পেলাম 3+1 করে দেবে তোমরা, কিন্তু আলটিমেটলি তোমরা কি পেয়ে যাবে? আমাদের সাইক্লোমেট্রিক যে কমপ্লেক্সিটি, এইভাবেও কিন্তু তোমরা কাউন্ট করতে পারো। যেটা ফর্মুলায় বললাম, নাম্বার অফ ডিসিশন পয়েন্ট কাউন্ট করে যা পাবে তার সঙ্গে 1 যোগ করে দিলে তোমরা কিন্তু অ্যান্সার কিন্তু পেয়ে যাবে। এগুলো প্রতিদিন ডিসিশন পয়েন্ট হয় না, কেন বলো তো? যেখান থেকে দুটো হাত বেরায় সেটাই কিন্তু ডিসিশন পয়েন্ট। দেখো এর থেকে দুটো হাত বেরিয়েছে, এর থেকে কিন্তু একটাই হাত বেরিয়েছে। এর থেকে আমি শর্টকাট ট্রিক বললাম, এর থেকে একটা হাত বেরিয়েছে, এর থেকে একটা হাত বেরিয়েছে, ঠিক আছে? এর থেকে একটা হাত বেরিয়েছে, এর থেকেও একটা হাত, যার থেকে একটা করে হাত বেরায় সেটা কিন্তু ডিসিশন পয়েন্ট না। হাত বলতে গেলে এজের কথা বলছি, ঠিক আছে? এজের কথা বলছি, হাত মানে এজ। যেখান থেকে তোমার দুটো হাত বেরায় বা দুটো এজ বেরায় যেই নোট থেকে বা ভার্টেক্স থেকে, সেটা তোমরা ডিসিশন পয়েন্ট হিসেবেও কিন্তু মার্ক করতে পারো। ডিসিশন পয়েন্ট কাউন্ট করলে 1 যোগ করে দিলে তোমরা কিন্তু তার সাইক্লোমেট্রিক কমপ্লেক্সিটি পেয়ে যাবে। তো তিনটেই ব্যাপার বুঝিয়ে দিলাম, তিনটে ভাবেই করতে পারবে। আমি পরে আরেকটা এক্সাম্পল তলায় রেখেছি, তোমরা দেখলে বুঝতে পারবে, আরেকটু কমপ্লেক্স এক্সাম্পল দেখাবো, করবো। তো আমি এবার তোমরা তোমাদের মতন করে করতে পারো, কোনো অসুবিধা নেই। আমি ফার্স্ট আমি কি বলবো, দেখো আমি আর কিন্তু এই ভার্টেক্স কাউন্ট করবো না, এই যে আমরা এখন কি করব, বাউন্ডেড রিজিয়ন কাউন্ট করবো। দেখো এটা একটা ওয়ান কাইন্ড অফ বাউন্ডেড রিজিয়ন, দেখতে পাচ্ছ এখানে 1 লেখো। এটা একটা বাউন্ডেড রিজিয়ন, এখানে একটা 2 লিখলাম। এটা একটা বাউন্ডেড রিজিয়ন, তো এখানে আমরা 3 লিখলাম। 3টে রিজিয়ন পেয়ে গেলাম, ভালো কথা। আর বাউন্ডেড কি আছে স্যার? এটা তো খালি জায়গা না, তাহলে এই পোর্শনটা একটা বাউন্ডেড, দেখো ঘেরাও জায়গা, তাহলে এখানে 4 লিখলাম। তো 4টে বাউন্ডেড রিজিয়ন কিন্তু পেয়ে গেছি। তো 4টে বাউন্ডেড রিজিয়ন পেয়ে যাবে, 4+1 কিন্তু আমাদের গল্প হয়ে যাবে কি, আমাদের অ্যান্সার 5 কিন্তু হয়ে গেল। যেটা বললাম তোমরা এইভাবেই ম্যাক্সি, এটা খুব ইজি ওয়ে যেখানে তোমরা দেখে বার করতে পারবে। এবার ডিসিশন পয়েন্ট কতগুলো আছে যদি ভাবো এখান থেকে আমার দুটো হাত বেরিয়েছে, ভালো কথা। এখান থেকে আমার দুটো হাত বেরিয়েছে, খুব ভালো কথা। এখান থেকে আমার 3টে হাত বেরিয়েছে, খুব ভালো কথা। এই 3টে যে হাত বেরিয়েছে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে 7 আছে, 8 আছে, এখান থেকে কিন্তু সবগুলো একটা হাত বেরিয়েছে। এবার তোমরা মনে মনে প্রশ্ন করবে, স্যার এখানে আপনারা এই মানে দুটো করে হাত, মোর দ্যান 2 আমাদের এজেস, আমাদের যে নোটগুলো থেকে বেরিয়েছে, এটা যে 2, 3 আমরা পেলাম, যেটা 1, এটা 2, এটা হচ্ছে 6। এই 3টে জায়গা থেকে 3টে মোড় আমরা পেয়ে গেছি। এবার স্যার আমাদের ভাবতে হবে যে আর আমাদের 5 আসছে না, তো স্যার 5 তো আমাদের এখানে 5 আনতে হবে। হ্যাঁ, এবার দেখো এইটা কিন্তু 1, দেখো দুটো হাত বেরোনোর মানে এটাকে বলেছিলাম আমি, দুটো হাত কোয়া থেকে বেরিয়েছে। এটা ইফ, এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ ওয়াইল লুপ হতে পারে বা ফল লুপ হবে, এটা ওয়াইল লুপ দেখেই বুঝতে পারছো, ওয়াইল লুপের গল্প, এটা ইফের গল্প। এবার এটা সুইচ কেস কিন্তু, দেখো 3টে হাত বেরিয়েছে, এটা 3টে ইফ হতে পারে, হয় ইফ বা সুইচ কেস দুটোই হতে পারে, ইফ এলস ইফ হতে পারে, কোনো অসুবিধা নেই। এরকম যখন আমাদের গল্পটা মাথায় রাখো, অ্যাকচুয়ালি আমরা কেন +1টা করি, কেন কি আলটিমেটলি দুটো রাস্তা পাচ্ছি বলে। মোড়গুলো ক্যালকুলেট করে +1 করে দেওয়া, আমরা দুটো রাস্তা পাচ্ছি বলে। এখানে দেখো এই মোড়গুলো ক্যালকুলেট করেছি আমি, যদি এখানে দুটো থাকতো, এই দুটো থাকতো তাহলে কিন্তু আমরা এখানে চোখ বুঝে আমরা +1, বা এখানে দুটো দেখো রয়েছে, এই দুটোর জন্যই কিন্তু আমরা আলটিমেটলি +1 করতাম। কিন্তু এখানে 3টে চলে এসেছে, 3টে রাস্তা চলে এসছে, এই দুটো আর এই দুটোর জন্য। তো আমরা যদি থাকতো, যদি এখানে দুটো করে ভাগ থাকতো, তাহলে কিন্তু আমরা দেখতে আমাদের মোড় কিন্তু 3 হতো, বাউন্ডেড রিজিয়ন কিন্তু একটা হতো না, কারণ এই পোর্শনটা বাউন্ডেড হতো না কোনোভাবে। তো
তো সেই সূত্রে দাঁড়িয়ে কিন্তু আমাদের কিন্তু এই জায়গাটা ক্যালকুলেট করতে হতোই না। দেখো আমাদের এখানে একটা রিজন হতো, যদি এই ধরে না এই পোর্শনটা নেই, কোনোভাবে নেই, তাহলে এখানে একটা রিজন হতো, এখানে একটা রিজন হতো, এখানে একটা রিজন হতো, তাই তো? এখানে 3 4 এর জায়গায় ধরে না একটা 3 আছে, 3 নম্বর রিজন। তো 3 যখন আমরা লিখলাম তাহলে মানে 3 + 1 আনসার কত আসতো? 4 আসতো। কমপ্লেক্সিটিও যদি ভাবো তাহলে 4 কি করে? দেখো 3টে মোড় পাচ্ছিলাম, এই এক একটা মোড়, এই 1 একটা মোড়, 2 একটা মোড়, আর এখানে 6 একটা মোড় পাচ্ছিলাম। তো সেখান থেকে আমি কি করতাম? 3 + 1 করলে 4 চলে আসতো। কিন্তু যেহেতু এখানে 3টে গল্প রয়েছে, এটাই আমি এই গ্রাফটা কেন রেখেছি এই কাউন্টার জন্যই, একটু এখানে 3খানা এখানে ভেঙেছি। তো এই 3খানা ভাঙার জন্য এখানে আমরা +1 তো নর্মালি করতামই, তার সঙ্গে আরো একটা +1 করবো, তাই জন্য আমরা কত পাবো? এখানে আমাদের 5 হয়ে গেল। এবার তোমাদের মনে প্রশ্ন আসবে যে স্যার আপনি এখানে এই একটা 9 একটা এদিকে মোড়ের জন্য আপনি +1 করলেন, ধরে নিন এখানে এরকম আরো আছে, তোমরা ততগুলো 1 করতে হবে। এইটুকুর জন্য একটার জন্য তো 1 নর্মাল হয়। তোমার যদি এখানে আরেকটা এরকম রিজিয়ন থাকে যে কিনা এখানে ক্যালকুলেট করছে, এরকম ধরনের আরেকটা এরকম রিজিয়ন আছে যে কিনা এখানে ক্যালকুলেট, তোমার যতগুলোর জন্য +1 করতে হবে, মানে এটার জন্য +1 কেন কি তখন রিজিয়ন তাই হবে, কিন্তু এটাও কিন্তু একটা বাউন্ডেড রিজিয়ন হবে, এটাও একটা বাউন্ডেড রিজিয়ন হবে, তাই জন্য প্রত্যেকটার জন্য তোমাদের কিন্তু +1 করে চলতে হবে। এটা মোড় না, এটা হচ্ছে স্পেশাল গল্প। আমি যদি নর্মাল বলি যে মোড়গুলো আইডেন্টিফাই করলাম, মোড় আইডেন্টিফাই করে কেন +1 করছিলাম সেটা বুঝেছো? মানে দুটো করে মোড় থাকলে কোনো অসুবিধা নেই, কিন্তু 2 এর অধিক মোড় যদি হয়ে যায়, মানে একটা পয়েন্ট থেকে তোমরা যদি অনেকগুলো জায়গায় যেতে পারো, দেখো দুটো থাকলে আমরা +1 করে বেরিয়ে যাই, যতগুলোই থাকুক, মানে আমাদের উপরে একটা কোডে একটা কন্ট্রোল ফ্লো গ্রাফে যতগুলো এরকম দুটোর মোড় থাকুক কোনো প্রবলেম নেই, কিন্তু দুটোর তো যদি বেশি মোড় হয়ে যায় কোনোভাবে, তাহলে বেশি মোড় হয়ে যাবে, ততগুলো বাউন্ডেড রিজিয়ন চলে যাবে, তার জন্য ইন্ডিভিজুয়ালের জন্য কিন্তু +1 করতে হবে। এই হচ্ছে বেসিক গল্প। ট্রিকগুলো বলে দিলাম, আমি এই জন্য বললাম এইসব দিকে যাবে না, তোমরা চোখ বুঝে কি দেখবে, এইগুলো কিন্তু অনেক তোমাদের ভাবতে গেলে কমপ্লেক্সে পড়ে যাবে। সিম্পল কথা বলছি, এইগুলোতে ভাবতে গেলেই কমপ্লেক্সিতে পড়ে যাবে, এই জন্য আমি এই কনসেপ্টগুলো প্রেফার করি না। আমি শুধু একটাই বলবো যে তোমরা নাম্বার অফ বাউন্ডেড রিজিয়ন দেখবে, কোডের সঙ্গে +1 করে দেবে, অ্যান্সার পেয়ে যাবে। যেটা আমি একদম বললাম সব থেকে ইজিয়েস্ট ট্রিক কি করা, সাইক্লোমেট্রিক কমপ্লেক্সিটি বার করা। নেক্সট আমরা এই গ্রাফটা করেই আমাদের কিন্তু লেকচারটা আমরা এখানে শেষ করে দেবো। মোটামুটি দুটো গ্রাফ দেখেছি, 3 নম্বর গ্রাফ দেখো, আমাদের বাউন্ডেড রিজিয়ন হচ্ছে এটা একটা, এটা হচ্ছে দুটো বাউন্ডেড রিজিয়ন। দেখো এই পোর্শনটা কি বাউন্ডেড? হ্যাঁ এটাও বাউন্ডেড। দেখো এই পুরো জিনিসটা বাউন্ডেড, এই পুরো জায়গাটা আমি যেখানে দাগ মারছি এই পুরো জায়গাটা কিন্তু বাউন্ড ওপরে রয়েছে। তো দিস ইজ দ্য বাউন্ডেড কনসেপ্ট। এটা আমরা 3 হিসাবে মার্ক করলাম, 3টে বাউন্ডেড রিজিয়ন পেয়ে গেছি আমরা মোটামুটি। তাহলে 4 আর দরকার নেই, তাহলে 3 + 1 কিন্তু আমাদের 4 কিন্তু অ্যান্সার হয়ে যাবে। তোমরা চাইলে আবার ওই ডিসিশন পয়েন্ট থেকে ভাবতে পারো, বাট আমি বলবো যে না, ডিসিশন পয়েন্ট এখানে খুব সিম্পল ডিসিশন পয়েন্ট। এটা দুটো ইনার লুপ আছে, এটা একটা লুপ আছে, এটা একটা লুপ রয়েছে, এখানে দেখতেই পাচ্ছ লুপে দুটো হাত বলতে পারো, দুটো হাত দিয়ে কাছে, আর এটা একটা ডিসিশন পয়েন্ট। দেখো 3টে ডিসিশন পয়েন্ট আছে, যেহেতু এখানে আর কোনো, এখানে দুটোই আছে, একটা ডিসিশনে দুটো করেই হাত আছে, দুটো করে হাত থাকতে হবে। তো +1 যদি করে দাও তাহলে আমাদের কিন্তু সেই 4ই অ্যান্সার আসবে। এটা সিম্পল গ্রাফ ছিল বলে তোমরা চট করে বুঝে গেছো, বাট সিম্পল নাও থাকতে পারে, কমপ্লেক্স থাকতে পারে না। তো সেই সূত্রে বেটার তোমরা ওরকম ডিসিশন পয়েন্ট ভেবে যাবে না, তোমরা নাম্বার অফ যেটা বাউন্ডেড রিজিয়ন +1 করেই কিন্তু মোটামুটি অ্যান্সার বার করবে। কনসেপ্টটা খুব টাফ না, প্রবলেমও খুব টাফ দেবে না, বাট একটাই কথা, কি করে কোড থেকে কোড দেখে আমরা গ্রাফে কনভার্ট করব বা কন্ট্রোল ফ্লো গ্রাফে কনভার্ট করব, সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট গল্প। ওটা দেখে, ওই বললাম প্রথম দিকেই আমি ওই গল্পটা বলেছি, রিভাইন্ড করে একবার দেখে নাও, খুব সোজা, খুব ব্যাপার না। ওয়াইলটা কিরকম দেখতে হয় সেটাও আমি ইন্ডিভিজুয়াল ফ্লোগুলো ওখানে দেখিয়েছি। যত ভিডিও যদি এই জায়গাগুলো মিস আউট করে থাকো ওইগুলোকে আরেকবার গিয়ে দেখো, পুরো ক্লিয়ার হয়ে যাবে। তো ওইগুলো ওইভাবে একবার বানিয়ে দিতে পারলে কোনো প্রবলেম হবে না, ইজিলি তোমরা কিন্তু অ্যান্সার কিন্তু এখান থেকে পেয়ে যাবে। তো এই ছিল কনসেপ্ট অফ সাইক্লোমেট্রিক কমপ্লেক্সিটি। আশা করি কনসেপ্টটা তোমরা এখান থেকে খুব ভালো করে বুঝতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবভিয়াসলি একটি লাইক করো, আর বন্ধু বান্ধবের সাথে শেয়ারও করো যাদের সত্যিই দরকার এরকম ভিডিওর। আর হ্যাঁ, অবভিয়াসলি চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটিকেও প্রেস করে দিও, তাহলে এরকম নতুন ভিডিওর নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে। তোমাদের এক একটি লাইকে আমি অনেকটি মোটিভেশন পাই, আমি ফিউচারে এরকম ভিডিও আরো তোমাদের যেগুলো দরকার আমি অবভিয়াসলি নিয়ে আসার প্রচেষ্টা রাখি। তোমাদের যদি কোথাও কোনো ডাউটস হয় তাহলে ভিডিওর কমেন্ট সেকশনে অবভিয়াসলি আমাদের জানাতে পারো, আমি সেইগুলোর সমাধান অবভিয়াসলি করার চেষ্টা করব। তোমাদের যদি মনে হয় স্পেশাল কোনো টপিক আছে যেটা নিয়ে ভিডিও বানালে তোমাদের সুবিধা হবে, সেটাও তোমরা আমায় জানাতে পারো এই ভিডিওর কমেন্ট সেকশনে লিখে। অবভিয়াসলি চেষ্টা করব ফিউচারে সেই টপিকগুলোকে নিয়ে ভিডিও বানানোর কথা। সবাই ভালো থেকো, আর হ্যাঁ,
আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে।